মৃত্যুর পর মানুষের শেষ সম্বলটুকু থাকে ৩.৫ হাত মাটি আর স্বজনদের শেষ বিদায়ের চোখের জল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই ভয়াবহ বন্যা মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। চারিদিকে শুধু পানি, হাঁটার মতো কোনো শুকনো মাটি নেই। এমন এক পরিস্থিতিতে একটা পরিবারকে তাদের প্রিয়জনের মরদেহ কয়েকটা কলাগাছ বেঁধে বানানো ভেলার ওপর রেখে পানির স্রোতে ভাসিয়ে দিতে হয়েছে। হাজার হাজার মানুষ মৃত্যু শয্যায়, ১৫ লাখের বেশি মানুষ বিপর্যস্ত, ২ লাখ পরিবার সম্পূর্ণ পানিবন্দী। ঘরের ভেতর বুক সমান পানি, রান্না করার মতো পরিস্থিতিও নেই। আর সবচেয়ে দুঃখজনক কথা, যাদের সাহায্য দরকার সবচেয়ে বেশি, তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে সবচেয়ে কম। এই ভিডিওতে আমি আজকের সর্বশেষ পরিস্থিতি, কোথায় পরিস্থিতি ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কেন ত্রাণ পৌঁছাচ্ছে না, আর আগামী দিনগুলোতে কোন কোন জেলা নতুন ঝুঁকিতে পড়তে যাচ্ছে, কোন 10টি জেলা আবার নতুন করে ডুবে যেতে পারে, তার সর্বশেষ আপডেট তুলে ধরব। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষ অংশে এমন একটা তথ্য দেব যা হয়তো আপনার এলাকায়ও ঘটতে পারে। দূরের এক কবরস্থানের খোঁজে। এটা কোনো সিনেমা দৃশ্য না, এটা ঘটেছে ২০২৬ সালের জুলাই মাসে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস্তবে। কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, কেউ বৃদ্ধ মাকে কাঁধে তুলে নিরাপদ জায়গা খুঁজছেন, কেউ শেষবারের মতো ঘরের দরজায় তালা লাগিয়ে জানেন না আর কোনোদিন সেই ঘরে ফিরে যেতে পারবেন কিনা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাই সহ আশপাশের জনপদ প্রকৃতির নির্মম রূপের সামনে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। ক্যামেরায় ধরা পড়েছে এমন অনেক দৃশ্য, যেগুলো দেখে মনে হয়েছে এ যেন কোনো সিনেমা নয়, বাস্তবের এক হৃদয় বিদারক অধ্যায়। আজকের ভিডিওতে আমরা বলবো সেই ঘটনা, আর তার সাথে জড়িয়ে থাকা আরও কিছু হৃদয় বিদারক সত্য ঘটনা, যা বাংলাদেশের বন্যা পরিস্থিতির সবচেয়ে করুণ দিকটা তুলে ধরে, যা কিছু সময়ের জন্য আপনাকে কাঁদিয়ে ফেলতে পারে। শেষে এমন কিছু ঘটনা রয়েছে যা আপনি চিন্তা করতে পারতেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোহাম্মদ ফোরকানের শেষ যাত্রা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিউচিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন মোহাম্মদ ফোরকান, পেশায় একজন গাড়ি চালক। ১০ জুলাই শুক্রবার ভোরে তিনি মারা যান। কিন্তু তার মৃত্যুর পরই পরিবারের সামনে দেখা দেয় এক নতুন সংকট। চারিদিকে বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে থাকায় মরদেহ কবরস্থানে নেওয়ার কোনো স্বাভাবিক পথ ছিল না। এমনকি আশপাশে দাফনের উপযোগী কোনো শুকনো জমিও খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটা কলাগাছ একসাথে বেঁধে একটা অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলার ওপর মরদেহ রেখে বুক ভরা কষ্ট নিয়ে স্বজনরা পানির ওপর দিয়ে দূরের একটা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। কিউচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নিজে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ভেলায় মরদেহ নিয়ে যাওয়ার দৃশ্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সারা দেশের মানুষ এই একটা দৃশ্যে বুঝে যান চট্টগ্রামের এই মুহূর্তের বাস্তবতা ঠিক কতটা ভয়াবহ। এই একটা ঘটনা বিচ্ছিন্ন কিছু না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই বন্যায় ক্ষতিগ্রস্ত ৭টা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। ১৩ জন রোহিঙ্গা শরণার্থী সহ ২৩ জন মারা গেছেন সেখানে। চট্টগ্রামে ৮ জন, বান্দরবানে ৬ জন আর রাঙ্গামাটিতে ২ জনের প্রাণ গেছে এই দুর্যোগে। এই ৭ জেলায় প্রায় ৯,২৮,০০০ মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। শুধু সাতকানিয়াতেই ডলু খালের বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি মুহূর্তে ঢুকে পড়ে লোকালয়ে, যার ফলে উপজেলার ১৭টা ইউনিয়ন আর একটা পৌরসভার ৭০ থেকে ৮০% এলাকা তখনও পানির নিচে ছিল, আর ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মানুষ ঘুম থেকে উঠে দেখল পানি ইতোমধ্যেই ঘরের ভেতরে। আরও দুটো মর্মান্তিক ঘটনা। একই সময় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় 2টা শিশু। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাদের জন্য দাফনের কোনো শুকনো জায়গা মেলেনি। শেষ পর্যন্ত কিছুটা উঁচু একটা পুকুর পাড়ে তাদের দাফন করতে হয়েছে। সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে ঘটেছে আরও একটা অস্বাভাবিক ঘটনা। স্থানীয় একটা মসজিদ সংলগ্ন কবরস্থানে সাঙ্গু নদীর পানি ঢুকে তীব্র স্রোতে একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আগে থেকে কবর দেওয়া 3টা মরদেহ ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য একটা নিরাপদ কবরস্থানে আবার দাফনের ব্যবস্থা করেন।
এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দেয় বন্যা শুধু জীবিতদের কষ্ট দেয় না, মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অধিকারটুকুও কেড়ে নেয়। দুঃখজনকভাবে এই দৃশ্য বাংলাদেশের জন্য একেবারে নতুন কিছু না। ফেনীতে একই রকম ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছিলেন এবং একইভাবে দাফনের জায়গা না পেয়ে মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। সে সময় ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা আলী মোল্লা নামের ৭৩ বছর বয়সী একজন মানুষ মারা যাওয়ার পর পুরো গ্রাম পানিতে তলিয়ে থাকায় তার দাফনের ব্যবস্থা করা যায়নি। ২ দিন অপেক্ষা করার পর স্বজনরা তার মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন। সাথে একটা চিরকুটে এলাকার নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে অনুরোধ জানান কেউ শুকনো জায়গা পেলে যেন তাকে দাফন করে তাদের সাথে যোগাযোগ করে। সে সময় ফেনী শহরের একটা এলাকায় হাঁটু পানিতে একটা ৫ বছর বয়সী শিশুর মরদেহ ভেলায় ভাসতে দেখা গিয়েছিল। স্থানীয়রা মিলে সেই শিশুর জানাজা ও দাফনের ব্যবস্থা করেছিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, এটা বাংলাদেশের বন্যাপ্রবণ অঞ্চলের একটা বারবার ফিরে আসা করুণ বাস্তবতা। এইদিকে বন্যার ভয়াবহতা, টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর মুহূর্তের মধ্যে ফুলে ফেঁপে ওঠা নদী। যে রাস্তায় প্রতিদিন মানুষ হাঁটতেন সেখানে এখন নৌকা ছাড়া চলাচল অসম্ভব। যে স্কুলে শিশুদের হাসির শব্দ শোনা যেত সেখানে এখন আশ্রয় নিয়েছে শত শত পরিবার। একজন কৃষক সারা জীবনে সঞ্চয় দিয়ে ধান চাষ করেছিলেন, কয়েক ঘন্টার পানিতে সব শেষ। একজন দিনমজুর সকালে কাজে বের হতে পারেননি কারণ তার ঘরই আর নেই। একজন দোকানদার দাঁড়িয়ে শুধু দেখছেন পানির স্রোতে তার দোকানের সব মালামাল ভেসে যাচ্ছে। এই ক্ষতির হিসাব শুধু টাকায় মাপা যায় না। অন্যদিকে একজন মা সারা রাত সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে বসেছিলেন। শিশুটি বারবার বলছিল, মা আমরা কি বাঁচব? কিন্তু সেই মায়ের নিজের কাছে কোনো উত্তর ছিল না। একজন বৃদ্ধ দাদা হাঁটতে পারেন না, তাকে চেয়ারসহ কয়েকজন যুবক কাঁধে তুলে কোমর সমান পানি পার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেক পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো ছিল তাদের একমাত্র সম্বল সবই পানিতে ভেসে গেছে। শিশুরা ক্ষুধার্ত, বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, চারিদিকে শুধু অনিশ্চয়তা। এই ঘটনাগুলো আমাদের কি শেখায়? আমরা যখন বন্যার খবরে শুধু কত জেলা প্লাবিত বা কত লাখ মানুষ পানিবন্দী শুনি, তখন এর ভেতরের মানবিক দিকটা অনেক সময় চাপা পড়ে যায়। কিন্তু মোহাম্মদ ফোরকান বা আলী মোল্লার মতো মানুষদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা সংখ্যার পেছনে একটা পরিবার আছে, যারা শুধু ঘরবাড়ি বা ফসল না, তাদের প্রিয়জনকে বিদায় জানানোর শেষ সুযোগটুকু স্বাভাবিকভাবে পান না। এই পরিস্থিতি এটাও দেখায় কেন বন্যাপ্রবণ এলাকায় উঁচু ও নিরাপদ কবরস্থান তৈরি করা আর জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার মতো ব্যবস্থা গড়ে তোলা এত জরুরি একটা বিষয়। এই মুহূর্তে কি করতে পারেন আপনি? চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটির মতো জেলাগুলোতে এই মুহূর্তে লাখো মানুষ কঠিন সময় পার করছেন। যদি আপনি সহায়তা করতে চান, বিশ্বস্ত ও স্বীকৃত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন। স্থানীয় উদ্যোগে খাদ্য, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংগ্রহ বিতরণে অংশ নিন। সঠিক ও যাচাইকৃত তথ্য শেয়ার করুন, গুজব ছড়াবেন না। সম্ভব হলে স্বেচ্ছাসেবী উদ্ধার তৎপরতায় যুক্ত হন। এই মুহূর্তে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে এবং একাধিক জরুরি ক্যাম্প স্থাপন করেছে। কিন্তু এত ব্যাপক এলাকা জুড়ে ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে সাধারণ মানুষের সহযোগিতাও সমানভাবে জরুরি। মোহাম্মদ ফোরকান, আলী মোল্লা আর নাম না জানা সেই শিশুরা, যুবকরা, তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় বন্যা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা প্রতিটা পরিবারের জন্য একটা ব্যক্তিগত ট্র্যাজেডি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা যে যতটুকু পারি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। হাজার হাজার মানুষ মৃত্যু শয্যায়, 15 লাখের বেশি মানুষ বিপর্যস্ত, 2 লাখ পরিবার সম্পূর্ণ পানিবন্দী। ঘরের ভেতর বুক সমান পানি, রান্না করার মতো পরিস্থিতিও নেই। আর সবচেয়ে দুঃখজনক কথা, যাদের সাহায্য দরকার সবচেয়ে বেশি, তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে সবচেয়ে কম। এই ভিডিওতে আমি আজকের সর্বশেষ পরিস্থিতি, কোথায় পরিস্থিতি ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কেন ত্রাণ পৌঁছাচ্ছে না, আর আগামী দিনগুলোতে কোন কোন জেলা নতুন ঝুঁকিতে পড়তে যাচ্ছে, কোন 10টি জেলা আবার নতুন করে ডুবে যেতে পারে, তার সর্বশেষ আপডেট তুলে ধরব। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষ অংশে এমন একটা তথ্য দেব যা হয়তো আপনার এলাকায়ও ঘটতে পারে। এইমাত্র পাওয়া খবর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 7টা জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ। এই 7 জেলা মিলিয়ে সরকারি হিসাবে প্রায় 15 লাখ মানুষ সরাসরি এই দুর্যোগে শিকার হয়েছেন। বন্যা আর পাহাড় ধস মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রামের।
একা এই এক জেলাতেই প্রায় 7,60,000 মানুষ চরম ভোগান্তির শিকার। 1,88,648টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে দিন যাপন করছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ পর্যন্ত 11 জন নিহত আর 12 জন আহত হয়েছেন। আজকের বন্যার সবচেয়ে সাম্প্রতিক আপডেট, উন্নতি নাকি অবনতি? একটু আগের প্রতিবেদন অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের পরিস্থিতি কোথায় অবনতি, কোথায় অপরিবর্তিত, মানে পুরোপুরি স্বস্তির খবর এখনো আসেনি। তবে একটা ভালো খবরও আছে। বান্দরবান, কক্সবাজার আর চট্টগ্রাম শহরের কিছু নিচু এলাকা থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। সাঙ্গু আর মাতামুহুরী নদীর পানিও আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে কমার সম্ভাবনা আছে। কিছু মানুষ ইতিমধ্যে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ একদিকে যখন দক্ষিণ পূর্বাঞ্চলে সামান্য স্বস্তি আসছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে নতুন বিপদ ঘনীভূত হচ্ছে। নতুন বিপদ, আরও 10 জেলা ঝুঁকিতে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য বলছে, বর্তমানে 7 জেলায় বন্যা পরিস্থিতি চলমান থাকলেও নতুন করে আরও 10টা জেলা ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এই 10 জেলা 2 ভাগে। উত্তর পূর্বাঞ্চল: সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাই কংস নদীর পানি দ্রুত বাড়ার কারণে। উত্তরাঞ্চল: নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে। বিশেষভাবে তিস্তা নদী নিয়ে সতর্কতা সবচেয়ে বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, তলিয়ে যেতে পারে। এই 10 থেকে 12টি জেলা, দেশের অবস্থা আরও কঠিন হতে পারে। এছাড়া ফেনী জেলাতেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য বিশেষভাবে ভীতিকর। কারণ ফেনী আগেও ভয়াবহ বন্যা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে দেশের 4টা নদীর 6টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, গঙ্গা, যমুনা, পদ্মার পানি কমছে, আর ব্রহ্মপুত্র, যমুনার পানিও বিপদসীমা নিচে থাকার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় সংকট, ত্রাণ পৌঁছাচ্ছে না। এতক্ষণ যা বললাম তা শুধু সংখ্যা, কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা সংখ্যার বাইরে, এবং এটাই এই ভিডিওর সবচেয়ে জরুরি অংশ। আজকের একটা প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, দুর্গত এলাকায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তা এতটাই অপ্রতুল যে সেখানে রীতিমতো হাহাকার চলছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে জরুরি ঔষধপত্র আর খাবারের। মানুষের এই দুঃসময়ে অনেক মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিকে পাশে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চিটাগাং চেম্বার, বিজিএমই এর মতো বড় ব্যবসায়ী সংগঠনগুলো এখনও তেমন সক্রিয় হয়নি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তৎপরতাও দুর্গত এলাকায় সীমিত। তবে পুরো চিত্রটা হতাশারও না। সেনাবাহিনীর 10 ও 24 পদাতিক ডিভিশন 7টা উপজেলায় টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়িতে 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 12,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বড় সংকটের তুলনায় এই সহায়তা কি আদৌ যথেষ্ট? আশ্রয় কেন্দ্রের অবস্থাও ভালো না। যে স্কুলে কয়েকদিন আগেও শিশুরা পড়াশোনা করছিল, আজ সেখানে শত শত পরিবার, একটি শ্রেণীকক্ষে 15টি পরিবার। এক কোণে একজন নবজাতক, অন্য কোণে একজন অসুস্থ বৃদ্ধ। কারো কাছে শুকনো কাপড় নেই, কারো কাছে ঔষধ নেই। কেউ সারাদিনে একবেলা খাবারও পাননি। একটি ছোট মেয়ে তার মাকে জিজ্ঞেস করল, আমরা কি আর আমাদের বাড়িতে ফিরতে পারবো? মা উত্তর দিলেন না, কারণ তিনি নিজেও জানেন না। অন্যদিকে একজন বাবা 2 হাত শক্ত করে ধরে রেখেছেন তার ছোট্ট মেয়েকে। মেয়েটি বারবার জিজ্ঞেস করছে, আব্বু, আমাদের বাড়িটা কোথায়? কিন্তু বাবা কোনো উত্তর দিতে পারছেন না, কারণ যে বাড়িতে গতকালও তারা একসাথে রাতের খাবার খেয়েছিলেন, আজ সেই বাড়ির শুধু ছাদের এক টুকরো অংশ দেখা যাচ্ছে। কেন এই পরিস্থিতি এত জটিল? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যোগ হচ্ছে উজানের প্রভাব। ভারতের মেঘালয়, আসাম আর পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি হলে সেই পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ আর উত্তরাঞ্চলের নদীতে এসে পড়বে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ একসাথে 3টা সমস্যার মুখোমুখি। দেশের ভেতরের ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি আর আগের বন্যার ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি না কাটতেই নতুন ঝুঁকির চাপ। এই 3টা একসাথে মিলে পরিস্থিতিকে এত জটিল করে তুলেছে। উপকূলীয় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে দেশের সব উপকূলীয় ও সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রাখা হয়েছে। তাই যারা উপকূলীয় এলাকায় আছেন বা মাছ ধরতে সাগরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সতর্ক থাকাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ভিডিওতে উল্লেখ করা 17টা জেলার কোনোটাতে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং স্থানীয় প্রশাসনের বার্তা নিয়মিত ফলো করুন। জরুরি ঔষধ ও কাগজপত্র আলাদা করে গুছিয়ে রাখুন। নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকে জেনে রাখুন। পাহাড়ি এলাকায় থাকলে ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন। ত্রাণ সংকটের যে চিত্রটা আজ উঠে এসেছে সেটা আমাদের সবার জন্যই একটা বার্তা। শুধু সরকার বা সেনাবাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। যদি সামর্থ্য থাকে বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন, বিশেষ করে ঔষধ ও শুকনো খাবারের জন্য। স্থানীয় উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণে অংশ নিন। সঠিক তথ্য শেয়ার করুন যাতে সাহায্য সঠিক জায়গায় পৌঁছায়। সম্ভব হলে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি যুক্ত হন। প্লিজ। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। মৃত্যুর পর মানুষের শেষ সম্বলটুকু থাকে ৩.৫ হাত মাটি আর স্বজনদের শেষ বিদায়ের চোখের জল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই ভয়াবহ বন্যা মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। বানের জলে ভেসে যাচ্ছে মানুষের লাশ। চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। প্রকৃতির এমন রুদ্ররূপে দেশের এক বিস্তীর্ণ অঞ্চল যেন আজ সাক্ষাৎ নরক। বন্যার জলের তীব্র স্রোতে শুধু জীবন্ত মানুষই ভেসে যাচ্ছে না, কবরের মাটি ধুয়ে ভেসে উঠছে পুরনো লাশও। বুক সমান পানির নিচে তলিয়ে গেছে কবরস্থান। জানাজা পড়ার কোনো শুকনো জায়গা অবশিষ্ট নেই। চারদিকের এই বিভৎস আর জঘন্য পরিস্থিতি দেখে মানুষের মনে আজ কেবলই একটাই প্রশ্ন, এই মহাদুর্যোগের শেষ কোথায়? এই মহাদুর্যোগের নির্মমতার মাঝেও সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য দেখা গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় জীবন বাঁচাতে প্রসব বেদনা নিয়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা মা একটি গাছের ডালে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছেন। চারদিকে থই থই পানির মাঝে গর্ভবতী নারীর গাছের ডালে শুয়ে থাকার এই বুক কাঁপানো ছবি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে প্রসবের তীব্র যন্ত্রণা, অন্যদিকে নিচে যমদূতের মতো গর্জে ওঠা বন্যার জল। প্রকৃতির এই নির্মম পরিহাস যেন পুরো মানবতাকে এক চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হৃদয় বিদারক এই পরিস্থিতির আরেকটি নির্মম চিত্র দেখা গেছে সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে। সেখানে বন্যার পানিতে পুরো এলাকা ডুবে যাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ফোঁটা শুকনো মাটি মেলেনি। নিরুপায় স্বজনরা জানাজা ও দাফনের উদ্দেশ্যে কলাগাছ কেটে ভেলা বানিয়ে তার উপর লাশ রেখে মাইলের পর মাইল পানি মারিয়ে দূরবর্তী কবরস্থানে নিয়ে গেছেন। এর আগে ফেনীর ভয়াবহ বন্যায় লাশ দাফন করতে না পেরে কলার ভেলায় চিরকুট লিখে ভাসিয়ে দেওয়ার যে ক্ষত তৈরি হয়েছিল, ২০২৬ সালের এই বন্যা যেন সেই দগদগে স্মৃতিকে আবার ফিরিয়ে আনল। বানের জলে কেবল বড়রাই নয়, ভেসে গেছে নিষ্পাপ শিশুদের প্রাণও। সাতকানিয়া, বাঁশখালী ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বন্যার তোড়ে ভেসে যাওয়া অবুঝ শিশুদের নিথর দেহ যখন পানিতে ভেসে উঠেছে, তখন প্রকৃতির এই নিষ্ঠুরতা দেখে পাথর হয়ে গেছে মায়ের বুক। চলমান এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন পাহাড় সম হয়ে উঠছে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে লাখ লাখ ঘরবাড়ি, ফসলি জমি আর গবাদি পশু ভেসে গেছে। সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। চারদিকে শুকেও পানি আর খাবারের তীব্র হাহাকার। সাঙ্গু ও সুরমার মতো বড় নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন। লাশের মিছিল আর জীবিতদের বাঁচার লড়াইয়ে দেশের এক বিশাল অংশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফারহানা হক, আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলে আমিন লিখি। পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে, তাই আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে থাকব। আপনার এলাকার পরিস্থিতি কেমন আছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন বন্যা কবলিত এলাকার আশেপাশের মানুষ